নমস্কার, আমি দীপঙ্কর বংচেটার থেকে। আর আজকের আমরা প্রস্তুত করতে চলেছি বিভূতিভূষণ মুখার্জির অনবদ্য রচনা বরযাত্রী। আচ্ছা, একটা সুন্দর বন্ধুদের দল যদি পাওয়া যায়, অনেকেই জানেন যে তাহলে জীবনে আর অনেক কিছুই চাই না। একটা সুন্দর দল যেখানে বন্ধুরা যতটা নিরীহ আর ততটাই দুষ্টুও হবে, এরকমই একটা দল বিভূতিভূষণ মুখার্জির বরযাত্রীতে আছে। তাদের মধ্যে একজনের আজকের বিয়ে, এবং সেই বিয়ে নিয়ে নানান রকমের অদ্ভুত অদ্ভুত কার্যকলাপ হতে চলেছে। আসুন শোনা যাক বিভূতিভূষণ মুখার্জির লেখা বরযাত্রী প্রথম পর্ব। ত্রিলোচনের বিয়ে। বরযাত্রীদের মধ্যে রাজেন, কে গুপ্ত, গোড়াচাঁদ আর ঘোতনা আগে থেকে এসে হাজির হয়েছে। গনসারি শুধু অপেক্ষা, সে আসলেই এদিককার দলটা পূর্ণ হয়। ত্রিলোচন সাজগোছের মধ্যে এর মধ্যে আগেও কয়েকবার খোঁজ নিয়ে গিয়েছে। আবার তর্জনীর ডগায় একটু স্নো নিয়ে মুখ বেঁকিয়ে দক্ষিণ গলাটা নির্মমভাবে ঘষতে ঘষতে আবার এসে হাজির হলো। প্রশ্ন করল, এলো রে? ঘোতনা বলল, ওর মামা ওকে যেরকম আগলে বসে আছে দেখলাম। এমন সময় হালদারদের বাড়ির পাশের গলিটায় সাইকেলের ঘন্টির আওয়াজ হলো, এবং গনসা সবেগে এসে দলটির মাঝখানে প্রবেশ করে ব্রেক চেপে নেমে পড়ল। জবাবদিহি হিসেবে বলল, গনসাকে আটকায়, সে এখনো মায়ের পেটে। ছোকরা একটু তোতলা, রাগলে কিংবা উৎসাহিত হলে এক একটা অক্ষর প্রায় একটু এদিক ওদিক হয়ে যায়। ডান দিকের ভুরুটায় একটা হ্যাঁচকা টান দিয়ে সামলিয়ে নেয়। রাজেন বলল, তোর কিন্তু ভাই না গেলেই হতো গনসা। এত হাঁটাহাঁটি করে সাহেব যদি বা একটা ইন্টারভিউয়ের জন্য আজ ডাকলে, বরযাত্রী যাওয়ার লোভে। ঘোতনা বলল, তাতে আবার আজকালকার চাকরির যা বাজার। গনসা বলল, তিলুর বিয়েতে আমি যাব না, এরপর আমার নিজের বিয়েতে বলবি গনসা তোর গিয়ে কাজ নেই, তুই চাকরি খোঁজ করগে। গণেশের কথাটা বলবার হক আছে। সে ত্রিলোচনকে তাস খেলতে শিখিয়েছে, সিগারেট খেতে শিখিয়েছে, চলন্ত ট্রামে ওঠা নামা করতে শিখিয়েছে, এবং নিয়মিতভাবে বায়োস্কোপে সিরিয়াল অসিরিয়ালে নিয়ে গিয়ে পৃথিবীর যত সিনেমা জ্যোতিষ্কদের নাম সব মুখস্থ করিয়ে তাকে সকল দিক দিয়ে যাকে বলে লায়ক করে তুলেছে। শুধু তাই নয়, আপাতত এই কয়দিন ধরে দাম্পত্য নীতিতে জোর তালিম দিয়েছে তাকে, এবং বিশেষ করে দাম্পত্য রাজ্য করায়ত্ত করবার আগে বাসর দুর্গটি কিভাবে অতিক্রম করতে হবে তারও কৌশল কানুন অধিগত করা হয়েছে এই গনসারি কাছে। গোড়াচাঁদ বলল, হ্যাঁ, যা 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 শিখি যা শিখি যা। কি কি আছে রে? ত্রিলোচনকে ফিরে ঘোতনা বলল, এই আর শোন, ওদিকে কে কে যাচ্ছে বলতো? বেশি ভেজাল বাড়লে আবার ভর্তিটা ঠিক জমবে না। ত্রিলোচন বাঁ হাতের আঙুলে গুনতে গুনতে বলল, বাবা 1, মেশো 2, সেজ পিসে, সহায় রামবাবু এই হলো 4, আর আর বাংলাদেশ সম্বন্ধে অনভিজ্ঞ কে গুপ্ত ভয়ে ভয়ে মনে করিয়ে দিল, একজন পুরুত যাবে না? ত্রিলোচন গুনল, হ্যাঁ, পুরুত 5 আর দিনে নাপতে 6। পুরুত মশাই নিজে যেতে পারবেন না, তার কাকা ন্যায় রত্ন মশাই যাবেন। গোড়াচাঁদ একটু অস্বস্তির সঙ্গে বলল, এই 6 জনেও মিষ্টিমুখ করবে তো? ঘোতনা বলল, পুরুত ঠাকুরের কাকা, সে বুড়ো তো আবার আধখানা, আবার কালাও তার ওপর, কার সঙ্গে বিয়ে দিতে গিয়ে কার সঙ্গে দিয়ে দেবে। ত্রিলোচন বলল, ও তাকে দিনে সামলাবে খন। রাজেন বলল, একা দিনে বেটা কজনকে সামলাবে বলতো? ওদিকে সহায়রাম চাটুর্যে যাওয়ার মানে তো বোতলে শ্রাদ্ধ। ত্রিলোচন বলল, সহায়রাম বাবু আর সেজ অফিসে রাত্রিরেই চলে আসবে,
কাল তাদের অফিসের মিড ডে কিনা এই ছুটি পেলে না। আর বোতল এই 2 পাট সাফ হয়ে গেছে, সাথে 2 ডজন চপ কাটলেট। গোড়াচাঁদ বিরক্ত হয়ে বলল, কেন মিচিমিচি দিলুকে আটকাচ্ছিস সবাই? হ্যাঁ, এই সাজগোজে দেরি হয়ে যাবে, ভালো করে একটু সাজতে হবে না? কথায় বলে বর সজ্জা, ওই সঙ্গে কিছু চপ কাটলেট সরিয়ে ফেলবে ত্রিলোচন, ট্রেনে কাজ দেবে। ওপর থেকে ছোট বোন ডাকলো, দাদা গল্প করছো? জামা কাপড় পরতে হবে না? বৌদি চন্দন টন্দন নিয়ে যে বসে আছে। গোড়াচাঁদি উত্তর দিল, তোদের সব খালি তাড়াতাড়ি। ত্রিলোচনের গেঞ্জিতে একটা টান দিয়ে বলল, আগে গিয়ে কি যেন মিষ্টি মুখের কথা বলছিলি, দেখে শুনে দিগি, তাড়াতাড়িতে ভুলে গেলে তোর মার আবার মনে একটা শুভ দিনে খটকা থেকে যাবে। ও সাজগোজের জন্য ভাবিস না, আজকাল আবার মেলা সাজগোজ করাটা ফ্যাশন নয়, তাই না রে গনসা? গনসা বলল, তো বই কি, আজকাল যত। ত্রিলোচন পা বাড়ালো। গনসা হঠাৎ সামলে নিয়ে বলল, মালা, গোলাপ জল, এসেন্স পাঠিয়ে দেগে, আর আমার জন্য একটা সিল্কের উমাল, আর বাবা ভালো একটা শাল পারিস তো, পালিয়ে এসেছি কিনা। আর দেখ। ত্রিলোচন দরজার কাছে দাঁড়িয়ে ফিরে গনসার দিকে তাকাতেই গনসা হাত তুলে সিগারেটের টিন আঁটে এই পরিমাণ একটা অর্ধচন্দ্রাকৃতি মুদ্রা সৃজন করে বলল, ভাগাবি একটা, বুঝলি? উত্তরে ত্রিলোচন বাঁ হাতে তর্জনী আর মধ্যমা আঙুল দুটো তুলে ধরে হেসে সংক্ষেপে বলল, সে হয়ে গেছে। এই। গনসা বিরক্ত হয়ে গোড়াচাঁদের দিকে তাকিয়ে বলল, বেচারা বিয়ের সময় একটু সাজগোজ করবে না তো ওর দিদিমাকে অঙ্গা যাত্রা করবার সময় করবে? খ্যাটের গন্ধ পেলে তোরা জ্ঞান থাকে না রে গোড়া? আমায় আবার হাক্কি মানতে কে বলেছিল রা? হ্যাঁ, একটু অন্য মনস্ক হয়েছি অমনি না রে গনসা। যেখানে বিয়ে সেই গ্রামটার মূল নাম গোকুলপুর, পরে কালশিটে গোকুলপুরে দাঁড়ায়। কবে নাকি গ্রামের লোকেরা এক মাতাল গোড়ার দলকে উত্তম মধ্যম দিয়ে এই সামরিক খেতাবটা অর্জন করে। মুখে মুখে ক্ষয়প্রাপ্ত হয়ে এখন শুধু কালশিটেতে দাঁড়িয়েছে। বরযাত্রীর দলও প্রায় গোড়ার মতোই শত্রুস্থানীয়। তাই গ্রামে কোনো বরযাত্রী আসলেই ছেলে ছোকরারা সুযোগ মতো কানে তুলে দেয়, হ্যাঁ, এই জায়গার নাম কালশিটে মশাই, একটু সমঝে চলতে হবে, বুঝলেন? গ্রামটা ডায়মন্ড হারবারের কাছাকাছি, স্টেশন থেকে মাইল 3-4 দূর। বাড়িটা নিবিড় জঙ্গলে ঢাকা। গ্রামের সব বাড়ি এইরকমই হয়, যেখানে জঙ্গল নেই সেখানে খানা ডোবা। 2-একটা মাঝারি সাইজের পুকুরও আছে, তবে সবই জলে টইটুম্বুর। জলটা ঘাটের কাছে একটু দেখা যায়, তারপরই ঘন সতেজ পানার কার্পেট। সদর আর অন্দর আলাদা আলাদা, রশি 2-একের তফাৎ হবে। উৎসব উপলক্ষে সদর বাড়ির সামনে একটি ছোট শামিয়ানা পড়েছে। শামিয়ানার চারদিকে খুঁটিতে কাঁচের পাত্রে মোমবাতির নিষ্প্রভ আলো, মাঝখানে একটা তীব্রজ্যোতি গ্যাসের আলো, বক মধ্যে হংস যথা শোভা পাচ্ছে। অন্দর বাহির মিলিয়ে আরো গোটা কয়েক গ্যাসের আলো। শামিয়ানার মধ্যে বরের আসর। বর বিষণ্ণ মুখে বসে আছে এবং দূরে পাড়ার কোনো একটা মেয়ের দল বাড়ির মধ্যে যাচ্ছে দেখলেই বাসর ঘর স্মরণ করে অস্ফুট স্বরে বলছে, বাবা রে, এই দফা ছাড়লে আজ। তাকে ঘিরে তার বন্ধুবর্গ। সবচেয়ে কাছে গনসা একটা মকমলের বালিশ বুকে চেপে ত্রিলোচনের দিকে ঝুঁকে বসে আছে। মাঝে মাঝে ত্রিলোচনও মুখটা বাড়িয়ে আনছে এবং একটু আধটু কথাবার্তাও হচ্ছে। একটু দূরে কর্তারা, বলাই বাহুল্য সকলেই অপ্রকৃতিস্থ কম বেশি করে। সহায় রামবাবু কন্যাযাত্রীদের কয়েকজনের সঙ্গে বেশ জমিয়ে নিয়েছেন। তাদের বক্তব্য, তিনি কত শত জায়গায় বরযাত্রী হয়ে গিয়েছেন, কিন্তু এমন ভদ্র কন্যাপক্ষ কোথাও দেখেননি। নানা রকম উদাহরণ দিয়ে অশেষ প্রকারে কথাটা সাব্যস্ত করবার চেষ্টা করছেন, কিন্তু মুশকিল, তারা কোনো রকমেই কথাটা মেনে নিতে প্রস্তুত নয়। তাদের মধ্যে অনেকে অল্প বিস্তর নেশা করেছে এবং ধরে বসেছে তারা অতি দিনহীন ইতর। বরপক্ষীয়েরা বরং অতিশয় ভদ্র এবং সম্মানযোগ্য। এই গ্রামে এইরকম বরযাত্রী কখনো আসেনি।
কথাটা অমায়িক মৃদু হাস্যে হাতজোড় প্রভৃতি বিনয়চিত কথায় আরম্ভ হয়েছিল, ক্রমেই কিন্তু সে ভাবটা তিরোহিত হয়ে যেতে লাগলো এবং একটা জেদাজেদির সঙ্গে সবার মুখ গম্ভীর হয়ে আসতে লাগলো। ত্রিলোচনের পিছে একটু উষ্ণ হয়ে জড়িত স্বরে বললেন, কেমন তো লোক আপনার মশাই, হ্যাঁ? একটা ভদ্রলোক সেই থেকে বলছে, হ্যাঁ, আপনাদের মতো ভদ্রলোক দেখিনি, তা কোনো মতে আপনারা মানবেন না? ভারী জ্বালা তো। অধিককার একজন তারই মতো ভারী আওয়াজে উত্তর করলো, আর আমাদের কথাটা বুঝি কিছু নয় তাহলে, হ্যাঁ মশাই? আমরা এতগুলো ভদ্রলোক মিথ্যাবাদী হলাম? ত্রিলোচনের পিসের পোষকতা পেয়ে সহায় রামবাবুর আত্মসম্মান হঠাৎ ক্ষুব্ধ হয়ে উঠল। রেগে গলা চড়িয়ে বললেন, কটা ভদ্রলোক আছে আপনাদের মধ্যে? গুনে দিন তো দেখি। হ্যাঁ, চিনতে তো পারছি না। ভদ্রলোকের মান রাখতে জানেন না, আবার ভদ্রলোক বলে পরিচয় দিতে চান? বোধহয় বলে দিতে হবে না যে তাদের উচ্চারণ আরো বেশি গাঢ় এবং অস্পষ্ট। পিছন থেকে একটা ছোকরা শাসালো, এটা কালচিটে মশাই, মনে থাকে যেন। একটা বাড়াবাড়ি রকম কিছু হতে যাচ্ছিল। কন্যাবাড়ির লোকেরা এবং কয়েকজন বয়স্ক লোক এসে তাড়াতাড়ি থামিয়ে দিল। সহায় রামবাবু এবং ত্রিলোচনের পিসেকে ধরে সদর বাড়ির ঘরে উঠিয়ে নিয়ে গেল এবং অধিককার কয়েকজনকেও সরিয়ে আসরের নিদারুণ ভদ্রাভদ্র সমস্যাটা কতক হালকা করে দিল। রাজেন নিজের লেখা কবিতা বিলি করতে যাচ্ছিল। ঘটনা তাড়াতাড়ি উঠে এসে তাকে বসিয়ে দিল, কানের কাছে মুখ দিয়ে বলল, এই সব হেপে রয়েছে, এখন আর ঘাঁটাসনি। আরা পড়তে জানে না, ভাববে এটা আটটা করছে। রাজেন ক্ষুণ্ণ মনে বলল, তাহলে এগুলো কি হবে? এত কষ্ট করে লিখলাম, ছাপালাম, কেউ পড়বে না? গোড়াচাঁদ আশ্বাস দিল, আরে ভাবিসনি, আমি কাল শেয়ালদার মোড়ে বিলি করিয়ে দেবোক্ষণ। আজকাল একটা ছোঁড়া, যেটা সন্ন্যাসী প্রদত্ত দদ্রুভৈরবের হ্যান্ডবিল বিলয় কিনা, সঙ্গে একখানা করে তোর হর্ষোচ্ছ্বাস দিয়ে দেবোক্ষণ। রাজেন কোনো উত্তর দিল না। নাক মুখ কুঞ্চিত করে পদ্মের বান্ডিলটা হাতের মধ্যে ঘোরাতে লাগলো। ত্রিলোচন ভীতভাবে গনসার দিকে মুখটা সরিয়ে নিয়ে বলল, দেখলি তো পিসে আর সহায় রামবাবুর কাণ্ডটা? ওদের আর কি, ওরা দুজনেই তো এই গাড়িতে লম্বা দেবে, সব ঝোঁকটা গিয়ে পড়বে আমার ওপর। ভাবটা বুঝেছিস তো? বেটারা বাড়িতে সব মেয়েদের খবর দিতে গেল, শালা আসরের শোধ বাসরে তুলবে। গোলমালে আবার গানের অন্তরাটা দিলে ফুলে। তারপর কি রে গনসা? মহা পঙ্কজ সঙ্গড়ি সঙ্গড়ি, একটু মাথাটা সরিয়ে আন না, সুর করেই বল। গনসা মকমলের বালিশের ওপর তর্জনীর টোকা দিতে দিতে ত্রিলোচনের মুখের ওপর ভাব ব্যাকুল চোখ দুটো তুলে গুনগুন করে গাইতে লাগলো, মহা পঙ্কজ সঙ্গরি সঙ্গরি চিত্ত মোর। রাজেন সরে এসে ধীরে ধীরে মাথা নাড়ছিল। এই গাঁটের মাথায় নিজের গলাটা জুড়ে দিয়ে বলল, ব্যাকুল হয়ে নয়না নিদ জানত নেহি মানত নেহি। এদিকে গনসা গাইছিল, জানত নেহি। রাজেনের হাতটা টিপে ধরে বলল, আরে তুই থাম না, এগিয়ে যাচ্ছিস তা আর হুড়ো করে। রাজেন এইরকম চারদিকে থাবা খেয়ে নেহাত অপ্রসন্নভাবে মুখটা ঘুরিয়ে বসে রইল। মনে মনে ভাবল, এমন জানলে সে কখনোই আসতো না। গনসার ব্যবহারে তার দুঃখটা বিশেষ করে এই জন্য যে গানটা তার স্বরচিত, যদিও গনসা সুর দেওয়া। রাজেন বাসর তাণ্ডব নাম দিয়ে ঝালোয়ার প্রদেশের রাজপুত কাহিনী অবলম্বন করে একটা নাটক লিখছে। ঝালোয়ার সামন্ত সুব্বা সিং বাসর ঘরে রাজপুত বীরাঙ্গনা পরিবৃত হয়ে অবগুণ্টনবতী বধূ মীরাবাইয়ের উদ্দেশ্যে তন্ময় হয়ে গানটা গাইছিল। এমন সময় খবর পাওয়া গেল দুর্গ পাদদেশে মুঘল সৈন্য। এই সময় ত্রিলোচনের বিয়ের হাঙ্গামা এসে পড়ায় নাটকটা আর এগোয়নি। রাজেন স্থির করেছিল রাজপুতদের জেতাবে, কিন্তু গনসার দুর্ব্যবহারে মেজাজটা অত্যন্ত খাটো হয়ে যাওয়ায় মনে মনে ভাবছে, গণেশ শঙ্কর নাম দিয়ে একটা তোতলা দাগাবাজ ব্রাহ্মণকে দাঁড় করিয়ে
রাজপুত বাহিনীকে মোগলের কাছে বিধ্বস্ত করিয়ে দেবে। গোরাচাঁদ কেগুপ্তকে বলছিল, লুচি ভাজার গন্ধ বেরুচ্ছে, কিরকম খাবে কে জানে। এমন সময় ত্রিলোচনের বাবা ডাক দিলেন, বাবা গোরাচাঁদ, একটু শুনে যাও তো একটা কথা। গোরাচাঁদ গিয়ে বসল। ত্রিলোচনের বাবার চোখ দুটো বেশ একটু রক্তাভ, বেশ অনায়াসেই যে চেয়ে আছেন এরকম তো মনে হয় না। গোরাচাঁদের কাঁধের ওপর কোমলভাবে স্পর্শ করে প্রশ্ন করলেন, বাবা, আমার ত্রিলোচনা তোমরা কি আলাদা? গোরাচাঁদ এ প্রশ্নের কোনো সঙ্গত কারণ খুঁজে পেল না, কিন্তু প্রশ্নকর্তার অবস্থা দেখে সহজেই অব্যাহতি পাওয়ার আশায় বলল, আগে না, আমরা সবাই আপনার ছেলের মতন, কিচ্ছু তফাৎ নেই। তিলুকে তো নিজের ভাই বলেই জেনে এসেছি। তাহলে একটা কথা, কেউ তোমরা এখানে অন্ন স্পর্শ করবে না। গোরাচাঁদ একেবারে স্তম্ভিত হয়ে গেল। এ আবার কি ফ্যাসাদ? একটু চুপ করে থাকবার পর তার একটা সম্ভাবনার কথা মনে পড়ল। বলল, আগে আমরা যা ত্রিলোচনও তাই, কিন্তু ওর আজকে বিয়ে বলে কিছু খেতে নেই, আর আমরা তো শুধু বরযাত্রী হয়ে এসেছি কিনা। সেজন্য নয় বাবা, এদের আক্কেলটার কথা ভাবছি। আমাদের কি অপমানটা করলে দেখলে না? আমি যৎপন্যাস্তি জেগেছি গোরাচাঁদ। এই আমি আর তোমাদের মেশো বসে আছি, ওই বর তুলে নিয়ে যাক তো আমাদের সামনে থেকে দেখি। গোরাচাঁদ ভয় পেয়ে বলল, আগে সেটা কি ভালো হবে? খেতে বারণ করেন সে এমন কিছু শক্ত কথা নয়, কিন্তু এরা যেরকম অবুঝ আর ব্যাককেলে লোক দেখছি, ভর না উঠতে দিলে একটা হ্যাঙ্গাম। ওরে এই দিক পানে, হ্যাঁ হ্যাঁ, অন্দরে নিয়ে যা, অন্দরে নিয়ে যা, ওই দিক দিয়ে ঘুরে যা, ওই দিক দিয়ে ঘুরে যা। কয়েকটা ভারী দই ক্ষীরের তিজেল বাঁকে নিয়ে একবার এদিক একবার ওদিক করছিল। কর্তাগোছের একজন তাদেরকে নির্দেশটা দিল। গোরাচাঁদ সতৃষ্ণ নয়নে দেখে নিয়ে বলল, কি যে বলছিলাম, হ্যাঁ, ভর না উঠতে দিলে একটা হ্যামগাম, এমনকি না খেলেও একটা মানে রীতিমতো হ্যাঙ্গাম হতে পারে, তো তাই বলছিলাম। ত্রিলোচনের বাবা গনসাকে ডাক দিতে যাচ্ছিলেন। গোরাচাঁদ ত্রস্তভাবে বলল, আর আমি ডেকে দিচ্ছি কাকু, আপনি অত কষ্ট করতে যাবেন কেন? হ্যাঁ, ও বরং চালাক আছে, ওই যা বলে। গিয়ে গনসাকে বলল, এই তিলুর বাবা ডাকছেন রে। একটু চাপা গলায় তাড়াতাড়ি টিপে দিল, দেখিস যেন মেলা আত্মীয়তা করতে যাস না, তাহলে আমার মতন বেকায়দায় ফেলে খাওয়া বন্ধ করবে। ভয়ানক খাপ্পা হয়েছে এদের ওপর। এই সময় কন্যাকর্তা গলায় গামছা দিয়ে করজোরে বরের আসরের কাছে এসে দাঁড়ালেন। সাধারণভাবে সভাস্থ সকলকে লক্ষ্য করে বললেন, এইবারে বরকে নিয়ে যাবার কই ব্যয়মশাই কই? আরে এই যে। কাছে গিয়ে বললেন, তাহলে দাদা অনুমতি দিন এইবার। গোরাচাঁদ, গনসা, ত্রিলোচন সকলেই রুদ্ধশ্বাসে একটা বিষম দুর্ঘটনার অপেক্ষা করতে লাগলো। ত্রিলোচনের বাবা একটু চুপ করে রইলেন, তারপর ধীরে সুস্থে উঠে কন্যাকর্তাকে বুকে জড়িয়ে ধরে গদগদ কণ্ঠে বললেন, তিলু তো তোমারই ছেলে ভাই, আজ যদি গলাটা অশ্রুবদ্ধ হয়ে পড়ায় আর কথা বলতে পারলেন না। যাবার সময় ত্রিলোচন বন্ধুদের দিকে একটা বিপন্ন অসহায় ভাবের দৃষ্টি নিক্ষেপ করে গেল। কেগুপ্ত একটু কাছে গিয়ে সাহস দিয়ে বলল, যান, ভগবান আছে। বর চলে গেলে গোরাচাঁদ তাড়াতাড়ি ত্রিলোচনের বাবার কাছে গেল, ডাকলো, জ্যাঠামশাই। ত্রিলোচনের বাবা শোকাচ্ছন্নভাবে মাথাটা হাতের তেলোয় ধরে বসেছিলেন। মুখ তুলে গাঢ়স্বরে বললেন, কে? গোরাচাঁদ। গোরারে, আজ যদি বাবা বেঁচে থাকতো। ও
গোরাচাঁদ বলল, হ্যাঁ আগে হ্যাঁ, মানে বলছিলাম, আর তবে না খাওয়ার হাঙ্গামাটাও করে কাজ নেই। হ্যাঁ কি বলেন? এই যখন মিটেই গেল। বর চলে গেলে কন্যাপক্ষের একজন এসে জিজ্ঞাসা করলো, বরযাত্রীদের মধ্যে কারা এই গাড়িতে ফিরে যাবেন যেন? ঘটনা বলল, হ্যাঁ এই সহায় রমবাবু আর বরের পিসেমশাই, তারা ওই ঘরে রয়েছেন। প্রশ্নকর্তা বলল, তাহলে দুজন? তো বলেন তো আপনাদের সবাই এক জায়গায় করে দিই নাকি? কজন আছেন সব মিলিয়ে? গোরাচাঁদ তাড়াতাড়ি সামনে এগিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ এই তো নিশ্চয়ই আছি আমি এক, ঘটনা দুই। গনসা নিচু গলায় ধমক দিয়ে বলল, খালি খাই খাই, তুই আচ্ছা দেখবি না রাজুকে খোঁজ নিতে পারলাম কি করতে? আগে না, আমরা একটু ফুর্তি টুর্তি করি, খাওয়া তো রোজই। হ্যাঁ 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 সেই ঠিক, একটু আমোদ আহ্লাদ গান বাজনা করুন। কই হে, এদের ডেকে নাও না তোমরা, শিবপুর থেকে এসেছেন গান বাজনার দেশ বলে, গাইয়ে বাজিয়ে সুর তিনে হচ্ছে গিয়ে শিবপুর কি? হ্যাঁ সবার একদিকে গান বাজনা হচ্ছিল। এক চুড়িদার পাঞ্জাবি পরা ছোকরা শীর্ণ কাঁধের ওপর কেশ ভারাক্রান্ত মাথাটা প্রচণ্ড বেগে নেড়ে নেড়ে গান গাইছে। 7-8টা সমবয়সী মন্দিরা বাজিয়ে, শীষ দিয়ে, হাততালি দিয়ে, তুড়ি বাজিয়ে তাকে উৎসাহিত করছে। আশেপাশের আজ সকলে সমস্ত দলটির মৃত্যু কামনা করছে। ভদ্রলোকের কথায় একজন বলল, আমরা তো তাই চাই, তা আপনারা দয়া করে। গনসা সবার মুখপাত্র হয়ে বলল, মাফ করবেন, আমাদের মধ্যে কেউ গান বাজনা করতে জানি নে। ওদিককার একজন বলল, সে কথা শুনবো কেন মশাই, সাদা কথাতেই আপনার অমন ঘিটকিরি বেরুচ্ছে, গাইতে বসলে তো। অপর এক ছোকরা জুড়ে দিল, গিটকিরি ছাড়া তো কিছুই বেরোবে না। গনসা একটা রাগারাগি গন্ডগোল করতে যাচ্ছিল। রাজেন এসে ধীরে ধীরে তার কাঁচ চেপে দিয়ে চাপা গলায় বলল, হার কখানির মায়া রাখো। গনসা ফিরে বলল, কেন, কি হয়েছে? তাহলে স্ত্রী আচার দেখার নাম আর করো না, যা করে বেঁচে এসেছি আমি জানি। বাইরে দাঁড়িয়ে যাবো কি যাব না ভাবছি, একটা কেলে রোগা ছোড়া এসে বললে, ভেতরে চলুন না, বাইরে কষ্ট করছেন কেন? সঙ্গে সঙ্গে গিয়ে দাঁড়িয়ে দেখছি কোথা থেকে এসে কাঁধের ওপর হাত দিয়ে, কে মশাই আপনারা? ফিরে দেখি ইয়ার লাশ, আমার পায়ের গোছ আর তার হাতের কবজি। পরে একজনের কাছে খবর নিয়ে জানলাম কনের কাকা, নাম যোগুদা। থতমত খেয়ে বললাম, বরযাত্রী, স্ত্রী আচার দেখছি। শুনে সুখী হলাম, একলা যে। বললাম, এই তারা আসবো আসবো করছে। শুনে সুখী হলাম, তাদের ডেকে নিয়ে আসুন, একটিতে আমার হাতের সুখ হবে না। কাল চিঠিতে এসে স্ত্রী আচার দেখবে, মাতলামি আর জায়গা পাওনি। আমি তো ভয়ে কেঁচুটি হয়ে সুরসুর করে বেরিয়ে এলাম। দেখি সেই হারামজাদা ছোঁড়াটা কোণে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। যদি কখনো শিবপুরে পাই বেটাকে। গান বাজনার কথা নিয়ে গনসার রাগটা চড়েই ছিল। সে আরো খেপে গিয়ে বলল, ইডিয়েট, ভীতু কোথাকার, বিয়ে দেখতে এসে যদি স্ত্রী আচারী দেখলাম না তো, চল সবাই দেখি তো কে কি করে। গনসা দৃপ্তভাবে পা ফেলে এগিয়ে চলল, আর সবাই সাহস এবং উৎসাহের অনুপাতে আগুপিছু হয়ে চলল। শুধু রাজেন ভীতু অপবাদটা দূর করবার জন্য গনসার পাশে রইল। সদর ছাড়িয়ে একটু দূরে যেতেই তাদের সঙ্গে দেখা। গায়ে একটা মাত্র সোয়েটার, সরল পেশিগুলো তার মধ্যে দিয়ে জেগে আছে। একটা গামছা কাঁধে ফেলে এদিকেই আসছিলেন। রাজেন দূর থেকে চিনিয়ে দিল। অবশ্য চিনিয়ে না দিলেও কোনো ভুল হতো না। কাছে এসে রাজেনকে লক্ষ্য করে একটা খসখসে গম্ভীর আওয়াজে বললেন, এই যে সবাইকে ডেকে এনেছেন। রাজেনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমতা আমতা করে বলল, আগে না, মানে হচ্ছে এরাই সব মানে বললে। ঘটনা এগিয়ে এসে বলল, গোরাচাঁদ বললে বরং হে নিলেই হতো। আমি বললাম, তাহলে কনের কাকাকে গিয়ে বললেই হবে, তিনি তো সব
করছেন কমাচ্ছেন? রাজেন বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বললাম আর যোগুদা এই লোকও বড় ভালো। গনসা বলল, লোক ভালো শুনে আমি বললাম চল তাহলে আমরাও যাই, যোগুদার সঙ্গে একটু আলাপ পরিচয়ও হবে। সে তো একটা মস্ত বড় সৌভাগ্য কি না? ভদ্রলোক বললেন, বেশ বেশ, দু একটা জিনিস এখনো বাকি আছে, যদি খিদে পেয়ে থাকে তো গোরাচাঁদ বাবু না হয়। ঘটনা বলল, হ্যাঁ হ্যাঁ, সেই খুব ভালো কথা। গোরাচাঁদ, এই তুই তাহলে এই কোথায় গেল? এই গোরাচাঁদ, কোথায় গেলি রে? শুরুতেই যেই ঘটনা গোরাচাঁদ বলে আরম্ভ করেছিল, গোরাচাঁদ সঙ্গে সঙ্গে বাইরের দিকে একটা ছোট্ট দলের সঙ্গে বেমালুম সরে পড়ে মিশে গিয়েছিল। তাকে আর পাওয়া গেল না। ভদ্রলোক চলে গেলে কেউ আর কোনো কথা বলল না। শুধু কে গুপ্ত একটু ছাপড়ে ইডিয়াম মিশ্রিত কথায় বলল, খুব হট্টা কট্টা জোয়ান আছে, গ্র্যান্ড ফুলব্যাক হয়ে গোষ্ঠপালের জোড়া। আরো ঘন্টা দুই কাটল। দলটা খানিকক্ষণ স্রোতের কুটো কাঠির মতো এদিক সেদিক করে কাটালো। দু একজন সহায়রাম বাবুদের সঙ্গে চলে যেতেই চাইছিল, কিন্তু বাকি সবাই তাদের আটকে রাখল। খাওয়া দাওয়ার পর সবাই আবার আসরে এসে জুটল। ভাঙা আসর, এখানে সেখানে এক আধজন শুয়ে গড়িয়ে আছে, আশেপাশেও লোক নেই, আলোও বেশিরভাগ প্রায় নিভে গেছে। গোরাচাঁদ একটা বালিশের ওপর কাত হয়ে বলল, খাইয়েছে মন্দ নয় বুঝলি, তবে একটু একটেরে হয়ে গেছিল, এই যা। খানিকক্ষণ খাওয়ার আলোচনাই হলো। গোরাচাঁদ আবার বলল, রাজু, তোর পদ্যটা পড় তো একটু শুনি, গোড়াটায় বেশ লিখেছি। আজকে সখা দিল পেয়ালায় ফুর্তি সরা উছলে ওঠে। ঘটনা বিরক্ত হয়ে বলল, আরে তো উছলে ওঠে, তিলুর বিয়েটাই জমতে পেলে না, খালি পদে পদে বাধা। এই যেন গনসা কোথায় দেখছি না তো। রাজেন বলল, তাই তো। শুয়ে বসেই সকলে চারদিকে একবার দৃষ্টি নিক্ষেপ করল। কে গুপ্ত হঠাৎ ঘটনার কাপটা নিজের কাছে টেনে বলল, দেখুন তো, ও গণেশ বাবুর মতোই না? ঘটনা বলল, তাই তো বোধ হচ্ছে। অন্ধকারে ওখানে কি করছে ছোঁড়া? সদর বাড়ির বাঁ দিক দিয়ে একটা রাস্তা স্টেশনের দিকে গিয়েছে, এবং তারপরেই একটা সরু ফ্যাঁকড়া ঘন বন জঙ্গল রাবিশ প্রভৃতির মধ্যে দিয়ে অন্দর বাড়ির পেছন দিকে হারিয়ে গিয়েছে। সেই রাস্তাতেই একটা বিচালির গাদার আড়ালে গনসাকে দেখা গেল। অতি সন্তর্পণে চারদিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করতে করতে সে আসছে। বিচালিটা পার হয়ে বেশ একটা সহজ ভাব ধরল। দলের মধ্যে এসে সকলের উৎসুক প্রশ্ন নিবারণ করে চাপা গলায় বলল, চুপ, বলে নিজেও একটু চুপ করে রইল। ঘটনা তার কাপড় থেকে একটা চোর কাটা ছাড়িয়ে নিয়ে প্রশ্ন করল, কোথায় গিয়েছিলি রে গনসা? গনসা মুখটা একটু নিচু করল। সবাই ঘেঁষে আসলে বলল, তিলুর বাসর গাদে কে এলাম। হ্যাঁ, সে কি? মিথ্যা কথা বলছে, মাইরি। বলতে বলতে সবাই আরো ঘেঁষে আসলো। কে গুপ্ত বলল, এই তো ত্রিলোচন বাবু আছেন তো, ওই কান কাটা জামায় রুক্ত টক্ত। আপনার ত্রিলোচন এখন সহস্রলোচন ইন্দ্র হয়ে বসে আছে, চারদিকে অপসরি কিন্নরি হান দিদি। রাজেন কল্পনায় ছবিটা এঁকে নিয়ে বলল, মানে যেতেই হবে মাইরি। কিন্তু গনসা জানিয়ে দিল যে অভিযানটা বেশ শক্ত, সরু রাস্তাটা একটু গিয়ে আর নেই। তারপর দূরের গান বাজনা আর মাঝে মাঝে হাসির শব্দ লক্ষ্য করে ঘন আগাছার মধ্যে দিয়ে ছাই, গোবর, ভাঙা ইট, সুরকির গাদা এইসবের ওপর দিয়ে বাড়ির পেছন দিকে পৌঁছাতে হবে। সে আরও মারাত্মক জায়গা, চাপ জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার। দুটো ঘর পার হওয়ার পর তারপর বাসর ঘরটা। খড়খড়ি দেওয়া আশেপাশে দুটো জানলা শীতের জন্য বন্ধ। একটার জোরের কাজটা একটু ফাঁকা হয়ে গিয়েছে, আর অন্যটাতে একটা খড়খড়ির নিচের দিকে একটা ছোট্ট ফালি উড়ে গিয়েছে। ভগবানের দুটো অয়া, বুঝলি? বলে গনসা বিবরণ শেষ করে প্রশ্ন করল, বোঝ
এবার হল চাও যেতে কেউ? ঘটনা বলল, হালবাদ যাবো? এর আবার বোঝাবুঝির কি আছে? কে গুপ্ত বলল, এই সাপ খোপ। ঘটনা ধমক দিয়ে বলল, রাত্রির ওই নাম করতে আছে? আচ্ছা, কাঠগোয়ার লোক তো আপনি। কে গুপ্ত ধাঁধায় পড়ে চুপ করে গেল। গনসা বলল, তো তো হবে। হ্যাঁ, জঙ্গলের ওদিকে খানিকটা ফাঁকা মাঠ আছে, যদি তাড়া করে তো। গোড়াচাঁদ প্রশ্ন করল, কি দেখলি জানলার ফাঁক দিয়ে গনসা? হ্যাঁ, এরপর বুঝি খুব শুন? রাজেন বাধা দিল, এই থাক না, বর্ণনা করলে আবার বাসি হয়ে যাবে। ও সে ওরাও চায় না ভাই বলে গনসা সকলের উৎসুক কল্পনাকে একেবারে চরমে উদ্দীপিত করে তুলল। দুটো জানলার মধ্যে হাত চারেকের জায়গা, একটা রাজেন আর গনসা, অপরটা ঘটনা আর কে গুপ্ত দখল করল। পথে গোড়াচাঁদের পা দুটো হাঁটু পর্যন্ত একটা গোবর গাদায় ডুবে গিয়েছিল। গনসার কানে কানে ফিসফিস করতে করতে বলল, ওরে গনসা, হেই, বড্ড কুটকুট করছে মাইরি, কি করি বলতো? গনসার মন তখন অন্য রাজ্যে। একটি ষোড়শী এসে কোণের মুখের ঘোমটা তুলে ত্রিলোচনকে বলছে, এই দেখো ভাই, আহা বেচারি এই জন্যেই মন মরা হয়েছিল গো। দেখো দেখিনি কেমন। গোড়াচাঁদ গনসার কাঁধটা একটু টিপে বলল, এই শুনেছিস, গেলাম মাইরি, এই গোবরটা নিশ্চয়ই পচা ছিল ভাই। গনসা ছিদ্রপথে দৃষ্টি নিবদ্ধ করে অন্য মনস্কভাবে প্রশ্ন করল, কি করে আনলি? গোড়াচাঁদ খিচিয়ে বলল, কি করে জানলি? আরে ভয়ানক কুটকুট করছে যে পা দুটো। গনসা চোখ দুটো সেই ছিদ্রপথে আরো ভালো করে বসিয়ে জিজ্ঞাসা করল, কেন? গোড়াচাঁদ নিরাশ হয়ে অপর জানলায় চলে গেল। ঘটনার জামার খুঁটে একটা টান দিয়ে বলল, হে ঘটু, পচা গোবরের কোনো রকম ওষুধ? না, হয় না, ফেলে দে বলে ঘটনা তাড়াতাড়ি আবার দৃষ্টিটা গবাক্ষবদ্ধ করল। ষোড়শী ঢলঢলে চোখ দুটো তখন বরের মুখের ওপর রেখে আবদারের সুরে বলছে, হ্যাঁ ভাই বর, তা অমন চাঁদপানা মুখখানা দেখিয়ে দিলাম, মজুরি হিসাবে একখানা গান গাও তো দেখি। একটি কিশোরী বলল, হ্যালো সরিদি, তা জানিস না দয়া করলে কি আঁকে রস দেয়, কানে মোচড় না দিলে কি গান বেরোয়? ঘটনা কে গুপ্তকে টিপে ধরে ধীরে ধীরে বলল, দেখলেন ওইটুকু মেয়ে অবলীলাক্রমে বিদ্যে সুন্দর আউড়ে দিলে? কে গুপ্ত প্রশ্ন করল, সে আবার কে আছেন? ঘটনা মুখ ঘুরিয়ে নিয়ে মনে মনে বলল, তোমার মুন্ডু আবার কে? কাঠ খোট্টা কোথাকার। ওদিকে রাজেন গনসাকে প্রশ্নে প্রশ্নে বোঝাই করছিল, এই মানে পৌষ মাসে বিয়ে হয় না না রে গনসা? ধর যদি তেমন জরুরি হয়। আচ্ছা, মাঘ মাসের গোড়ায় এই দিনটি নাচে কিনা খোঁজ রাখিস। ঘরের ভিতর কান মোলার অনেকগুলো সমর্থনকারিণী জুটে গেল। ত্রিলোচন ভয়ে ভয়ে হাত বাড়িয়ে বলল, আপনারা দয়া করে একটু থামুন, আমি গাইবো। তবে তবে কিনা কথা হচ্ছে, গানের অন্তরাটা না হারিয়ে যাচ্ছে, বাংলা নয় কিনা। যদি একবার ভেতরের বারান্দায় এই গনসাকে ডাকিয়ে পাঠান তো। গনসা তাড়াতাড়ি মুখটা সরিয়ে নিয়ে অতিরিক্ত উৎকণ্ঠার সহিত ফিসফিস করে বলল, কি সর্বনাশ বল দেখিন, ইডিয়ে এক্ষুনি ওদিকে আবার আগ পড়বে, এখন কি করা যায়? রাজেন ওদিকেই দেখছিল। হাতটা একবার নার ভঙ্গিতে নাড়িয়ে গনসাকে টেনে নিল। গনসা শেষের দিকটা শুনতে পেল, আমরা গনসা কি ঢ্যাপসা এদের ডাকতে যাই আর কি। গোড়াচাঁদ গনসা রাজেনের মাঝখানে মুখটা গুঁজে দিয়েছিল। হঠাৎ পায়ের চিবিড়ানিটা ভীষণ রকম বেড়ে যাওয়ায় একরকম নাচতে নাচতেই সরে আসলো। সঙ্গে সঙ্গে গনসাকে টেনে নিয়ে চুলকাতে চুলকাতে বলল, আমার চাগিয়েছে রে, গেলাম মাইরি, তুই সব মাটি করলি, হয়তো এদিকটা একটু ফাঁকায় আয়। সেই মেয়েটা এতক্ষণ বোধ হয় পাশেই হঠাৎ দরজা খোলার আওয়াজ হলো, এবং সঙ্গে সঙ্গে একরাশ এঁটো পাতা খুঁড়ি গেলাস দুজনেরই মাথায় কাঁধে পিঠে সজোরে আছড়ে পড়ল। তারপর তাদের ফেরবার সঙ্গে সঙ্গেই ও গো বাবা গো, ডাকাত!
বলে স্ত্রী কণ্ঠে একটা চিৎকার, ঝনাত করে দুয়ার বন্ধ, সশব্দে পতন, গোঙানি, বিভিন্ন কণ্ঠে হাঁকাহাঁকি, বিভিন্ন দিকে ছোটাছুটি, সবগুলো যেন এক মুহূর্তে হয়ে গেল। বাড়িটাকে একেবারে তোলপাড় করে তুলল। দলটা যে যেখানে ছিল একটু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ভাববার সময় নেই, শুদ্ধ জীব ধর্মের প্রেরণায় কাজ, কোনো রকমে বাঁচতে হবে যেমন করেই হোক না কেন। কে গুপ্ত যেদিক থেকে এসেছিল সোজা সেই দিকে ঘুরে ছুট দিল, সদরের দিকে নয়, একেবারে সোজা। ওই 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 পালায়, পেছনাও পেছনাও, আরে উত্তর দিকে ছুটেছে। ঘটনা পালাবার উপক্রম করে ঘুরতেই একটা গাছে ধাক্কা খেলো, বোধহয় পেঁপে গাছ, বেশ মোটা। তারপর ওদিক থেকে কে যেন হাঁকলো, না না, ওসবে হবে না, বন্দুক না নিয়ে বেরিও না, খবরদার, টোটা ভরে বেরুবে। ঘটনা তত্তর করে পেঁপে গাছটার ওপরে উঠে পড়ল। একটু ওপরে উঠেই টের পেল কতকগুলো ডাল বেরিয়ে একটা ঝোপ। আপাতত সেখানটায় একটু থামলো। গনসা গোরাচাঁদের কোমরের র্যাপারটা টেনে বলল, আপনি ফাঁকা মাঠটা আছে, শিগগির নেমে পড়। রাজেন বলল, তার চেয়ে চেঁচিয়ে বল না, আমরা বরযাত্রী। তুই আলাপ করগে মুখ্য কথাকার। বলে গনসা গোরাচাঁদকে একরকম টানতে টানতেই পা বাড়ালো। পাশেই বাসর ঘরে একটু যেন ধস্তাধস্তি হচ্ছে। জানলাটা টানা হিচড়ার মধ্যে খুলে গেল। রাজেন একরকম লাফ দিয়ে গনসা আর গোরাচাঁদকে ধরে ফেলল। তারপরেই পাতলা আগাছার মধ্যে দিয়ে মার ছুট। হাত কয়েক পরে জমিটা সামান্য একটু নেমে গিয়েছে, তারপরেই ফাঁকা। তিনজনে ঢালুটুকু একরকম লাফ দিয়েই কাটালো। পরক্ষণেই ঝবাং 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 করে তিনটে শব্দ। ওই যে ওরা পুকুরে পড়েছে, খিড়কির পুকুরে, তিনটে তিনটে। খিড়কির দরজা খুলে গেল। লালটেনে হবে না, গ্যাস লাইটটা নিয়ে আয়। একটা টর্চ হলে হতো, এই বরযাত্রীদের কাছে একটা আছে, নিয়ে আয়। তারা ঘুমাচ্ছে বোধ হয়, জাগা জাগা, জাগিয়ে রে। তিনজনে প্রাণপণ ছাতা কাটতে লাগলো। রাজেন চাপার স্বরে বলল, এই তোর মাঠ, কি ভীষণ বানারে বাবা। গনসা বলল, ঘাস ভেবেছিলাম মাইরি, ডুবসাতে কাট, ডুবসাতার কাট। সমস্ত পাড়ায় সাড়া পড়ে গিয়েছে। বেটা ছেলের গলার আওয়াজ ক্রমেই বেশি শোনা যাচ্ছে। নানান রকম প্রশ্ন, উত্তর, হুকুম। এই পুকুরে, এই পুকুরে, হ্যাঁ হ্যাঁ, ঘিরে ফেল, ঘিরে ফেল। লাঠি সরকি যাই হোক, সবাই এক হাতে একটা করে রাখ। ভয়ঙ্কর লাশ এক একটা। নগবাগ দিকে খবর দেওয়া হয়েছে। এটা যেন যোগুদার স্বর। এক কোণ থেকে গগন বিদারক আওয়াজ আসিল। এই যে মুই রামদানি রয়েছি, নেমে পড়বো। এপার থেকে উত্তর এলো, না না, ঘিরে ফেল, চারদিক থেকে ঘিরে ফেল। ওরে, কুকুর দুটোকে খুলে দে। এই কেউ দেখতে পাচ্ছ? রঘ বলল, এই কথা যেন তিনটে মাথা ওদিক পানে। গনসা ডুব দিল। দুটো। রাজেন ও গোরাচাঁদও ডুব দিল। গোত্তা দিয়েছে সব, নজর রাখিস। রাজের মুখ তুলে প্রশ্ন করলো, কতক্ষণ ডুবে থাকা যায় রে? গোরাচাঁদ প্রতি প্রশ্ন করলো, কতক্ষণ বেঁচে থাকা যায় ভাই? আমার পেটে জায়গায় ছিল না, তারপরে জল। রাজেন বলল, পানার জল। ও কি কামড়ায় রে? গনসা বলল, মাছ, বোধহয় পোষা মাছ। রাজেন বলল, পোষাই বটে, ছিঁড়ে ফেলে রে। আবার পচা গোবরে চাপ পেয়েছে কিনা। যে টর্চ আনতে গিয়েছিল খিড়কির পাশ থেকে চেঁচিয়ে বলল, বরযাত্রীরা তো কেউ নেই যোগুদা, দুজন খালি মদ খেয়ে নাক ডাকাচ্ছে। ডাকাত পড়েছে বললে পড়ে থাক, উঠিও না। পুকুরের এদিক থেকে যোগুদার কর্কশ আওয়াজ বেরোলো, আপনারা তাহলে কোন দিকে আছেন মশাই? একবার টর্চটা বের করুন না। অপর একজন বলল, তারা আবার এই সময় কোথায় গেল? পরের ছেলে, ভাবনার কথা তো। গোরাচাঁদ হাঁপাতে হাঁপাতে বলল, এই গঞ্জা, এই তাহলে জানিয়ে দে না, আমরা এইখানে, এই কোনো ভাবনা নেই। রাজেন বলল, আর টর্চটা ভিজে গেছে। গনসা বোধহয় জানাতেই যাচ্ছিল, কিন্তু ঠিক এই সময় পাশে একটা ঢিল এসে পড়ায় সে সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুব দিল। ওই যে ওইখানটা একটা ঘায়েল হয়েছে। সঙ্গে সঙ্গে আরো কয়েকটা ছোট বড় ঢিল এসে আশেপাশে পড়ল। একটা বন্দুকের আওয়াজও হলো। আর দেরি করা চলে না। গোরাচাঁদ হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে বলল, ঢিল ছুড়বেন না আপনারা। রাজেন বলল,
বন্দুকও ছুড়বেন না। একজন কথাগুলো বাঁকিয়ে বলল, ও বটে, তা কি ছুটতে হুকুম হয়? একজন ইয়ার গোছের ছোকরা ও কিনারা থেকে বললে, আরে ফুল ছুড়ুন চন্দনে ডুবিয়ে। গোড়াচাঁদ দম নিয়ে বলল, আমরা আমরা বরযাত্রীর দল। চারদিকে একটু নিস্তব্ধ হয়ে গেল, আধ মিনিটটাক মাত্র। তারপর সকলের যেন বুদ্ধি আবার ফিরে আসলো। ওপারে কে একজন বলল, রসিক আছে তো। পেঁপে গাছ থেকে ঘটনা এই তালে বলতে গিয়েছিল, আমিও একজন আছি এখানে, কিন্তু অবিশ্বাসের বহর দেখে আর বলা হলো না। পাশের কিনারা থেকে উত্তর আসলো, ওই যে শুনেছে বর যাত্রীদের পাওয়া যাচ্ছে না। ওরে আমার চালাক রে। তিনজন এই দিকেই আসছিল, পায়ে মাটি ঠেকলো। রাজেন বলল, না না, দিব্যি করে বলছি আমরা বরযাত্রী, উঠলেই টের পাবে। কি পানা রে বাবা। গনছা লম্বা ডুব দেওয়াতে অতিরিক্ত হাঁপাচ্ছিল। রাজেন বলল, রঘু বাগদি এইদিকে নেই তো? আবার সেই উৎকট বক্রোক্তি, বটে, ওরে রঘুকে ডাকতো। তিনজন আবার ঝপাঝপ করে জলে পড়ল। তখন যোগুদার কণ্ঠের আওয়াজ এলো, আচ্ছা ঠিক আছে, উঠে আয়, কিন্তু এক এক করে আসবি। রঘু, তুই একটু ওদিকেই থাক, তোর থাকবি কিন্তু। প্রথমেই রাজেন উঠল। হাত পা একরকম অবশ হয়ে গিয়েছে, সর্বাঙ্গে পাঁক পানা কুটোকাটি, ঠকঠক করে কাঁপুনি। কোমরে জড়ানো র্যাপারের পরতে একটা বড় চাঁদা মাছ লণ্ঠনের আলোয় চকচক করছে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। কোন রকমের দুটো কথা ধাক্কা দিয়ে বেরিয়ে এলো, এই দেখুন। আগে সেই কালো লম্বা ছেলেটা বললে, বাহ কি চমৎকার, একেবারে চোখ জুড়িয়ে গেল। গোড়াচাঁদ উঠে আসলো, রাজেনেরই মতো। অধিকস্তু কাপড়টা আবার খুলে গেছে, নিচে আন্ডারওয়্যার। রাজেন হাঁপাতে হাঁপাতে বলল, গোড়া। সেই ফাজিল ছেলেটা কাপড়ের সংক্ষিপ্ততা লক্ষ্য করে বলল, হাইল্যান্ডার গোড়া বলুন। গনসা ফিরেই আবার ডুব দেওয়ায় পেছনে পড়ে গিয়েছিল। অর্ধমৃত অবস্থায় উঠে আসলো, গোড়াচাঁদেরই অনুরূপ। বাড়তির মধ্যে মাথায় একটা ছোট্ট কচুরিপানার চূড়ো। সেই ছেলেটা পেছন থেকে সম্ভ্রমের স্বরে বলল, হ্যাঁ ওই যে কমান্ডার ইন চিফ উঠেছে উঠেছে, ওইদিকে। শব্দ করতে করতে চারদিকে লোক এসে ভিড় করে দাঁড়ালো। একজন বলল, কি বলছে, এরাও বরযাত্রী? দড়ি নিয়ে এসো, দড়ি। অন্য একজন বলল, বরযাত্রীরা নেই কিনা, ধরা পড়ে তাদের জায়গা দখল করে নিচ্ছে। সেই দুষ্টু বুদ্ধি ছোকরাটা সামনে এসে বলল, আরে তাদের যে স্টেশনের দিকে যেতে দেখলাম, আর দেখলেই যোগুদা তখনই চিড়ে ফেলতো না, কি যোগুদা? বলে একটা অর্থপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। দেখতেও হতো না, গলা শুনেই চিনতাম। বলে একবার তার দিকে কেমন ভাবে একবার চেয়ে হঠাৎ নিজের গলাটা পরিষ্কার করবার দরকার পড়ায় যোগুদা সরে পড়ল। কন্যাকর্তা বৃদ্ধ গোছের ছেলেটার দিকে পিটপিট করে চেয়ে বলল, তুই যেতে দেখলি তাদের? তা হবে, কয়েকজন চলে যাবে বলে তখন তো গুয়ো ধরেছিল, আর তারা ছিল 6-7 জন। গোড়াচাঁদ বলল, 5 জন ছিলাম, 5 জন। যোগুদা ফিরে এসে বলল, আর তাদের মধ্যে একজন তোতলা ছিল, ওই বেটা সবচেয়ে বড় হারামজাদা। গনসা তাড়াতাড়ি দম নিয়ে বলল, এই যে মজাই, আমিও হয়েছি বেজায়। মাইরি, অমনি তো তোতলা সেজে গেলে? হ্যাঁ, কন্যাকর্তা বললেন, অত তোতলা তো ছিল না। 2-3 জন ধূর্তামি করে বলল, একজন তো বাবা আবার বোবাও ছিল নাকি? ও বাবা, একজন খোঁড়া ছিল, একটা খোঁড়া ছিল। তা সে তো এখনো হতে পারে নাকি? হ্যাঁ, কন্যাকর্তা প্রশ্ন করলেন, তো বরযাত্রী তো ওদিকে কি করছিলেন সব? 3 জন পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো। রাজেন গনসাকে একটু ঠেলে বলল, হেই বল না রে। গনসা মুখটা খিঁচিয়ে বিরক্ত হয়ে বলল, আরে আমার কথা এসি আটকে যাচ্ছে, বিশ্বাসই করছে না।
গোরাচাঁদ বলল, মানে রাজেন বললে দিব্যি খাওয়ালে ভদ্রলোকেরা। চল, ত্রিলোচন বোধহয় এতক্ষণ বাসরে গান টান ধরেছে। বাড়ির পিছনে দিব্যি নিরিবিলিতে গনসা জুগিয়ে দিল। পুকুর ধারটিতে বসে দিব্যি নিরিবিলিতে পুকুর ধারটিতে বসে একটু। রাজেন থাকতে পারল না, বলল, মানে আমি বললাম থাক, দরকার কি, মেয়ে ছেলেরা রয়েছে। গোরাচাঁদ গনসার দিকে একটা তীর্যক দৃষ্টি হানল, একটু উপস্থিত বুদ্ধি খরচ করে বলল, মানে আমি বললাম মেয়ে ছেলেরা গান ধরলেই উঠে পড়ব, তারা তো আমাদের বোনেরই তুলল। গনসা বলল, মার পেটের বোন। কন্যাকর্তা গর্জন করে বলল, সব ধাপ্পাবাজি, মার পেটের বোনের। কেউ গেল থানায়? রঘু? রঘু বাগদি পেছনেই দাঁড়িয়েছিল, বলল, এগে এই যে আছি মুই। আপনাদেরও যেমন হয়েছে কর্তা, ওই সব কথাও আপনারা পেত্তয় করেন। আয়েস করে গান শুনবার কি লন্ডন কানন রে? সব একেলে শৌখিন ডাকাত, দেখছেন না? রঘুর উপস্থিতিতে এবং কথাবার্তায় সবাই আরো ঘাবড়ে গেল। রাজেন বলল, আচ্ছা আচ্ছা, পুলিশ ডাকবার আগে আমাদের কর্তাদের কাছে নিয়ে চলুন না একবার, তারা তো ভুল করবেন না। গোরাচাঁদ বলল, না হয় বরের কাছে। কর্তা শাসিয়ে উঠলেন, খবরদার, বরের কাছে যেন না নিয়ে যাওয়া হয়। পিছন থেকে একজন বৃদ্ধ গোছের লোক বলল, আর দেখো, বর কোণে যেন ঘর থেকে না বেরোয়, কোথায় কে আছে, কত রকম বিপদ হতে পারে জানে বাবা। ওহ, দুর্গা দুর্গা। যোগুদা বলল, আচ্ছা, বর কর্তার কাছেই নিয়ে চল সবাইকে। রঘু, পাশে পাশে থাকিস। তিনজনেই নিজের নিজের মূর্তির দিকে চেয়ে বলল, তাহলে একখানা করে শুকনো কাপড় আর জামা। সমস্ত দলটাতে একটা চেঁচামেচি গোছের পড়ে গেল। মাইরি, হ্যাঁ, ওদের জামাই সাজিয়ে নিয়ে যেতে হবে। একটা চৌঘুড়ি নিয়ে এসো, যেমন ভাবে পুকুর থেকে উঠেছিলি সেই রকম ভাবেই যেতে হবে, তাতেও যদি চেনে তবেই। সেই দুষ্টু বুদ্ধি ছেলেটা বলল, দময়ন্তী নলকে অমন অবস্থাতেও কি করে চিনেছিলেন? হ্যাঁ, বরং যে পানাগুলো খসে গেছে আবার চাপিয়ে দাও। অগত্যা সেই অবস্থাতেই অগ্রসর হতে হলো। দলটা রং বেরঙের মন্তব্য প্রকাশ করতে করতে আগে পিছিয়ে চলল। সদর বাড়িতে মাঝখানের ঘরটিতে কর্তা ও বরের মেশো এক জায়গায় মরার মতো পড়ে। এক কোণে পুরুত ঠাকুর তার বধিরতার কল্যাণে গাঢ় নিদ্রায় অচৈতন্য। বাইরের বারান্দায় দিনে নাপতে কাজকর্ম সেরে কর্তাদের বোতল ঝাড়া একটু প্রসাদ বিন্দু পেয়েছিল, তাতেই তার 16 আনা ফলপ্রাপ্তি হয়েছে। দলটা বারান্দায় এসে উপস্থিত হলো। যোগুদা বেয়ামশাই বলে বর কর্তাকে জাগাতে যাচ্ছিলেন। সেই ছেলেটা হঠাৎ সামনে এসে বলল, দাঁড়ান দাঁড়ান, ওরাই আগে দেখা, কে বরের বাবা, কে বরের মামা, কে বরের বোন, কে বরের। তিনজনে কটমট করে তার পানা চেয়ে রইল। গোরাচাঁদ বলল, কেন, ওই তো বরের বাপ। গনসা আবার বলল, ভবতারণ বাবু। আর ওই যে বরের মেশো অনন্ত বাবু, ওই পুরুত মশাই, ও কালা রাত কানা আর বাইরে দিনে নাপতে। ছেলেটাও তবু দমবার নয়, চোখ বড় বড় করে বলল, ও বাবা, সব খবর নিয়েছে রে। একজন বলল, বোধহয় শিবপুর থেকে ধাওয়া করেছে মাইরি। অনেক ডাকাডাকি এবং পরে ঠেলাঠেলির পর ভবতারণ বাবু করে একটা শব্দ করলেন। 2-3 জন চিৎকার করে প্রশ্ন করল, এই দেখুন তো, এই কি আপনাদের বরযাত্রী? অনেকবার প্রশ্ন করায় অনেক কষ্টে কর্তা রক্তাভ চোখ দুটো চাড়া দিয়ে অল্প একটু উন্মিলিত করলেন। আরো অনেক চেষ্টার পর প্রশ্নটার মর্ম গ্রহণ করে অস্পষ্ট স্বরে বললেন, কে বাবা, লন্দি বিড়িঙ্গি ত্রিলোচনের বরযাত্রা এসছো? 1 শিলিং চড়াও তো বাবা। তিনজনেই একরকম আর্তস্বরে চিৎকার করে উঠল, জ্যাঠামশাই, আমরা গোরাচাঁদ, রাজেন, গণেশ। গজানন, তুই শেষকালে বাপের বিয়ে দেখতিলি? বলে অবশ আঙুল দিয়ে সবাইকে সরে যেতে ইশারা করে পাশ ফিরে শুয়ে পড়লেন। বৃথা পরিশ্রম ভেবে তাকে আর কেউ জাগালো না। বরের মেশো অনন্তবাবুর একটুও সাড়া পাওয়া গেল না। গোরাচাঁদ নিরাশভাবে বলল,
ভগবান। পুরোহিত মশাইকে তোলা হলো। কথাটা তাকে শোনাতে এবং ভালো করে বোঝাতে সবিশেষ বেগ পেতে হলো। তিনি বললেন, ডাকাতরা বলছে বরযাত্রী। তা আমি তো রাতে দেখতে পাই না বাবা, সকাল পর্যন্ত তাদের বসিয়ে রাখো না হয়। গোড়াচাঁদ এগিয়ে এসে পদধূলি নিয়ে বলল, নেরত্নমশাই, আমি গোড়াচাঁদ। গোড়াচাঁদ? ও, এসো দাদা, আজকের দিনে আর কি আশীর্বাদ করব, তাড়াতাড়ি একটা বিয়ে হোক, কন্দর্প কান্তি হ বাবা। সেই সর্বঘটের ছেলেটা একটু কাছে ঘেঁষে চেঁচিয়ে বলল, কন্দর্প কান্তি আশীর্বাদের আগেই হয়ে বসে আছে। পাশ থেকে কে একজন বলল, মানস সরোবরে চান করে। ন্যায়রত্ন মশাই একটু হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা বই কি, তোমরা সুপুরুষ তো আছোই। তা গোড়া রে, এরা কি বলছেন? ডাকাতরা নাকি বলছে তারা বরযাত্রী? কি অনার সৃষ্টি বাবা, চিনে দাও তো দাদা একটু। রাজেন বলল, আরে এরা বলছেন বরযাত্রীরা ডাকাত। ন্যায়রত্ন মশাই একটু ধাঁধায় পড়ে ভুরু কুচকিয়ে বললেন, ঠিক বুঝতে পারলাম না, ডাকাতরা বরযাত্রী না বরযাত্রীরা ডাকাত? দলের একজন ডান হাতটা উল্টিয়ে পাল্টিয়ে বলল, সামলাও ন্যায়ের ধাক্কা এখন। তৈলাধার পাত্র না পাত্রাধার তৈল? ডাকাতরা বরযাত্রী না বরযাত্রীরা ডাকাত? গনসা মরিয়া হয়ে হাত জোর করে বলল, মশাই, আমি পারলে সোজা করেই বলতাম, কিন্তু সত্যি আমি তো হতলা। দয়া করে একবার বর তেলুর কাছে নিয়ে চলুন না, তারপর পুলিশে দিয়ে দেবেন না হয়। ও, সেইটা তো হারিয়ে গেলাম মশাই। বলা বাহুল্য, কথাবার্তার ভঙ্গিতে অনেকের সন্দেহটা মিটে এসেছিল, বিশেষ করে বয়স্থদের। তাদের মধ্যে একজন বলল, তাই নিয়ে চলো না হয়, রঘুকে একটু এগিয়ে দাও। কর্তা বললেন, যোগু, বাড়ির মেয়েদের তাহলে বলগে। দলটি তিনজনকে ঘিরে উঠোনে এসে দাঁড়ালো। ঠান দিদি আর মেয়েরা বরের চারদিকে ব্যূহ সৃষ্টি করে বাইরে থেকে পাওয়া খবরের টুকরো টাকরাগুলো নিয়ে নিজের নিজের কল্পনা শক্তির পরিচর্চা করছিলেন। কর্তা চেঁচিয়ে বললেন, একবার বরকে বাইরে পাঠিয়ে দাও তো। বলে সবাই ব্যূহটা আরো সুদৃঢ় করে ঘিরে ফেলল। কন্যাকর্তাকে নিজেকেই ভেতরে যেতে হলো। এমন সময় একটা কাণ্ড ঘটল। ঘটনা পুকুরের দিকটা খালি হওয়ার সঙ্গে সঙ্গে খুব সন্তর্পণে পেঁপে গাছ থেকে নেমে চুপি সারে সদর বাড়িতে দলটির পিছনে এসে দাঁড়িয়েছিল। সেখানকার কথাবার্তায় আত্মপ্রকাশের উৎসাহ না পেয়ে খুব সাবধানে বাড়ির মধ্যেও এসে উপস্থিত হয়েছিল। ত্রিলোচনের দ্বারা শনাক্ত হওয়ার সুযোগটা হারানো কোনো মতেই সমীচীন হবে না ভেবে, কি হয়েছে রে গনসা? বলছি, এত গোলমাল কিসে? বলতে বলতে ভিড় টেলে এসে সামনে দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গে, হ্যাঁ তোদের একই দশা রে বলে হাত চোখ কাঁধের ভঙ্গির সঙ্গে একখানি নিখুঁত অভিনয় করলো। তিনজনেই বলে উঠল, ঘটনা যে, কোথায় ছিলি ভাই? দেখ না, এই ভদ্রলোকেরা কোনো মতেই। ঘটনা গাছের ওপর থেকে পুকুর পাড়ের সব কথাই শুনেছিল। বলল, হ্যাঁ, তোরা যখন আমার বারণ না শুনে পুকুরের দিকে গান শুনতে গেলি, মুরব্বিয়ানায় গোড়াচাঁদের গা জ্বলে গেল। গনসা ব্যাপারটা বুঝতে পেরে তাকে টিপে থামালো। আমি ভাবলাম একটু বেরিয়ে আসা যাক। একটা খানিকটা দূরে গেছি, এদিকে দেখি একটা শোরগোল, তাড়াতাড়ি ফিরলাম। তাই একে অজানা জায়গা, তাই রাত্রির এই খানিকটা এদিক খানিকটা ওদিক করে শেষে পথ ভুলে একটা পেঁপে গাছে উঠে পড়লাম। হ্যাঁ, সবাই এই শেষের বক্তা সেই ফাজিল ছোকরাটির দিকে চাইল। তার ঠিক মোক্ষম জায়গাটিতে এসে দাঁড়াবার কেমন যেন একটা আজব শক্তি আছে। ইতিমধ্যে কখন ঘটনার পাশে এসে সে জুটেছে। সে নিজের টিপ্পনির পর আর কিচ্ছু না বলে ঘটনার চারদিকের লোকেদের একটু সরিয়ে দিয়ে ঘটনাকে একটু সামনে এগিয়ে দিল। সকলেই দেখল তার পিছনে কোমরে জড়ানো র্যাপারের সঙ্গে বাঁধা রয়েছে দুটো ডাঁটা শুদ্ধ পেঁপের পাতা, একটা শুকনো, একটা পাকা মাঝারি সাইজের। গাছে থাকতে কখন আটকিয়ে কাপড়ের সঙ্গে বাঁধা পড়ে গিয়েছে, ঘটনা বেচারা সেটা সারও পায়নি। এবারে দোসরা ধাপ্পাবাজ, লাও চাটি।
একটা গোলমাল উঠছিল, এমন সময় শ্বশুরের সঙ্গে ত্রিলোচন এসে রকে দাঁড়ালো। আরে এই সত্যিই যে তোরা দেখছি, আমি বলি বুঝি ডাকাতি পড়লো। তা জলে ঝাঁপ দেওয়ার কবুদ্ধি হলো কেন? আর কে গুপ্ত কোথায়? গোড়া, তোর দাড়িতে কি ঝুলছে? মুখ তোল তো। দাড়িতে বোধহয় একটা পানার শিকড় ঝুলছিল, কিন্তু মুখ তোলার তখন আর গোড়া চাঁদের অবস্থা ছিল না। গোড়া চাঁদেরও নয়, গনছাড়ও নয়, রাজেনেরও নয়, ঘোতনার তো নয়ই। সন্দেহ সম্পূর্ণ কেটে যাওয়া মাত্র একটা রব পড়ে গেল চারদিকে। ওরে ওরে, কেউ শুকনো কাপড় নিয়ে আয় তিনখানা। আরে কাপড় জামা র্যাপার, শিগি শিগি শিগি। এই চা করতে বলে দে, দেরি না হয়। আহা হা হা, ভদ্রলোকের ছেলে, বাসর ঘর দেখবার ইচ্ছে হয়েছিল তো। সেই ছেলেটা বলল, স্পষ্ট করে বললেই তো হতো জগুদাকে। ওরে নিয়ে এলি কাপড়, এত দেরি হচ্ছে কেন? কাপড় আসলো দুদিক থেকে। বাসর ঘরের ভেতর থেকে একজন কিশোরী নিয়ে আসলো চারখানি বেশ চওড়া পেরে শাড়ি, 4টি ছায়া, তার সাথে 4টি ব্লাউজ। একটু মিষ্টি ধারালো হাসি হেসে বলল, বাসর ঘরে ওদের 4 জনকে ডাকছেন। আজ এই পর্যন্তই। শুনছিলেন বিভূতিভূষণ মুখার্জির লেখা বরযাত্রী। দ্বিতীয় ভাগের জন্য অপেক্ষা করবেন এবং প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।